আমরা এখন অবস্থান করছি শাহবাগে। আপনারা জানেন যে কয়েকদিন ধরে শাহবাগে অবস্থান নিয়েছে ৩৫ বছর চাকরির সর্বনিম্ন বয়স আবেদন কোঠা মানুষ সবাই, এবং সবাই এক হয়ে কাজ করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই, তাদের একটাই দাবি। এই একটাই দাবিকে ঘিরে সারা বাংলাদেশ থেকে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের এই দাবি সরকারের কাছে তুলে ধরেছেন এবং কে কতটুকু পায় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, শাহবাগ থেকে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মেধা ও যোগ্যতা বয়সে ফ্রেমে বেঁধে রাখা যায় না, তাই তারা সমাবেশ ডেকেছেন। সেই সমাবেশে তাদের একটাই দাবি, আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর চাই। সেই ৩৫ বছরে যারা আবেদন করতে পারে তারা বিভিন্ন লক্ষ্য নিয়ে এসেছেন। আমরা এক ভাইকে শুনবো তিনি কি বলতে চান। আমাদের যোগ্যতার প্রমাণের জন্য আমরা ৩৫ চেয়েছি। আমরা আপনাদের কাছে কোনো চাকরি চাই নাই। আমরা বলি নাই যে আমাদের চাকরি দেন, আমাদেরকে ব্যাংক ব্যালেন্স দেন। আমরা চেয়েছি আমাদের মেধার যোগ্যতা। অনেক সময় করোনাতে আমাদের 2 বছর গেছে, অনেক আন্দোলনে আমাদের অনেক সময় গেছে, এর মধ্যে মাঝে ব্যাকডেট দিয়ে আমাদের আরো ক্ষতি করা হয়েছে। তাই এখন আমাদের সরকারের কাছে জোর দাবি, আমাদের ৩৫ দাবিটা মেনে নেন। আমরা ছাত্র সমাজ শাহবাগ থেকে চলে যাই। আমাদের এই দাবি নতুন কোনো দাবি না, বিগত 12 বছর ধরে আমাদের এই দাবি। আমরা ছাত্র সমাজ আজকে এসেছি, আমরা দাবি আদায় করে এখান থেকে চলে যাব। আমরা জানি যে আজকে ঢাকা শহরে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা ঢাকাবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আপনাদের ছেলে মেয়ের মতো আমরা এখানে এসেছি আমাদের দাবির জন্য। আমরা কোনো প্রমোশন চাই নাই, আমরা চাকরি চাই নাই। আমরা যা চেয়েছি আমাদের মেধার যোগ্যতা। দয়া করে আমাদের দাবিটা মেনে নেন। আমরা এখনই চলে যাব, অথবা আপনাদের একটা টিম পাঠান, আমাদের সাথে কথা বলে আশ্বস্ত করেন, আমরা এখান থেকে চলে যাই। আমরা চাই না এক বৃষ্টির মধ্যে সকাল থেকে ভিজে আমরা সবাই এখানে আমরা চাই আমাদের এই দাবিটা সরকার মেনে নেন। ধন্যবাদ। আমরা চাই অনতিবিলম্বে আপনারা ৩৫-এর প্রজ্ঞাপন জারি করেন। আমরা দ্রুত বাসা ঘরে ফিরে যেতে চাই। আমরা রাজপথে আর থাকতে চাই না। আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন। মাননীয় উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, দয়া করে আমাদের এই তরুণ প্রজন্মের সুষ্ঠু সুন্দর দাবিটি মেনে নেন। কারণ আমাদের কোনো অন্যায় দাবি না। একটা দেশের তরুণ সমাজকে বয়স কি আটকানো যায়? কখনোই না। আপনি আমাদের দাবিটা মেনে নেন, আমাদের ঘরে ফেরার সুযোগ দেন, আমাদের পড়ার টেবিলে সুযোগ দেন। আমরা সুন্দরভাবে এই দেশের নাগরিক হতে চাই, বাঁচতে চাই আর রুজি নিয়ে। মাননীয় উপদেষ্টা, আমাদের যতগুলো উপদেষ্টা আছেন, শিক্ষক মহোদয়, বুদ্ধিজীবী, যত সুশীল সমাজ আছে, সবার প্রতি বিনত অনুরোধ করব, আপনাদের ছেলে হিসেবে হলো আমাদের দাবিগুলো মেনে নেন। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমরা ৩৫ চাই, আমরা ঘরে ফিরে যেতে চাই। ইনশাল্লাহ আমাদের দাবি আপনারা মেনে নেবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক দফা দাবি নিয়ে মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তাদের বয়সসীমা ৩৫ চায়, সর্বনিম্ন ৩৫ বছর বয়স তারা আবেদন করতে চায়। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে, যে শাহবাগকে অবরুদ্ধ করে রেখেছে এই শিক্ষার্থীরা, এবং তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক এবং তারা আপনি বলেন, পরে আমি বলি। আগে বাইরে বলেন। হ্যাঁ, আসলে দাবিটা মোটেও নতুন না। 2012 সাল থেকে এই আন্দোলনে আমি একজন রূপকার, মোহাম্মদ আলামিন রাজু। 2012 সাল থেকে আমার মনে হচ্ছে এই 15-16 বছর ধরে প্রায় 500 প্রোগ্রাম হয়েছে এবং এই শাহবাগ অসংখ্যবার আটকানো হয়েছে। আমরা আসলে দাবি হচ্ছে যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য। এটা নিয়ে তৎকালীন সরকারের যত মন্ত্রী পরিষদ ছিল তাদেরকে এবং আমলা ছিল তাদেরকে বারংবার স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে, এবং এটা নিয়ে যারা আমরা আন্দোলন করতেছিলাম এখন পর্যন্ত এই ছেলেপেলেগুলোকে নানানভাবে তৎকালীন সরকার দমন নিপীড়ন নিগৃহীত করেছে, মামলাও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরা হয় নাই। তো আমরা এই সরকার যেহেতু জনগণের সরকার, আমি নিজে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, আমি জনতার আন্দোলনটাকে আমি আমার জায়গায় গুছাইছিলাম। আমি নিজে জিগাতলা ধানমন্ডি কার্যালয়কে নিজে গুলি খাইছিলাম, সেখানে আমার সামনে একজন গুলি খেয়ে মরে গেছে, আমিও মরে যেতে পারতাম। আমরা ওই
দাবিদার ওই সরকারকে হটানোর জন্য কিন্তু একটা যুদ্ধ ভূমিকা নিয়েছিলাম। কিন্তু আমরা চাই এই 35 আন্দোলন, এই উন্মুক্ত বৈষম্য আন্দোলনে যারা ছিল তারাই কিন্তু এই আন্দোলনের সঙ্গে ছিল, শুধু ছাত্ররাই না, এখানে তরুণ যুবক ছাত্র জনতা সবাই ছিল, তারাও কি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমাদের এখন প্রধান যে দাবিটা, আমরা মনে করি এই সরকার যেহেতু জনগণের সরকার, তারা খুব দ্রুত এটার একটা প্রজ্ঞাপন দেখ, তারা মন্ত্রী উপদেষ্টা পরিষদে এটা আলোচনা করুক এবং সমন্বয়করাই জানে যে এটা দীর্ঘদিনের আন্দোলন, এবং তাদেরকেও আমরা বিনীত অনুরোধ করব, যেহেতু তারা আমাদের নাহিদ এবং আসিফ আমার নিজের ছোট ভাই, তারাও জানে যে এই আন্দোলনটা আমরা অনেকদিন ধরে করে আসছি। এবং আসিফকে পার্সোনালি আমি গত 3 মাস আগে বলছিলাম যে 35-এর তুমি দায়িত্ব নাও, এটার একটা সুরা বের করো। সো এখন সে যেহেতু নিজে একজন উপদেষ্টা, এই মর্ম তো তাকে আর বুঝাইতে হবে না, সে ভালো করে জানে। সো তো এই বেকার যুবকদের প্রাণের দাবি এই চাকরিতে প্রবেশের বয়সীমা শর্ত সাপেক্ষে উন্মুক্ত এবং 35 করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এই সরকারের কাছে কত আশাবাদী যে 35 আমরা চাই যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে এই সরকারের জন্ম, আমরা চাই না এই বয়সীমা নিয়ে কোনো বৈষম্য আর থাকুক। আর তারা হয়তো 35 করবে, আমরা দাবি করেছি, অনেকেই করেছে, আমরা সঙ্গে শর্ত সাপেক্ষে উন্মুক্ত করছি, কিন্তু আমরা চাই এটাকে বয়সের কোনো বেড়াজালেই রাখবে না। উন্নত বিশ্বে দেখেন 59 বছর পর্যন্ত চাকরির প্রবেশের বয়সীমা আছে, এখানেও করতে পারে সেটা। চাকরির প্রবেশের বয়সীমা দিয়ে কেন আমি এই তরুণ যুবকদের বুড়া বানায় ছাড়ে দিচ্ছি? আমার এই সংবিধান, যেই সংবিধান আমার মানুষের কথা বলে না, যেখানে 30 একজন ছাত্র যুবককে বিদ্ধ করে দেওয়া আছে, সেই সংবিধানে এই অনুচ্ছেদ, এই ধারা তো থাকার দরকার নাই। আমি মনে করি এখন জনগণের সংবিধান দরকার, এখন একটা গণপরিষদ নির্বাচন করে এই সংবিধানের যেখানে যেখানে পরিবর্তন করার দরকার, টোটালি জনগণের সংবিধান তৈরি করা উচিত। সেখানে বৈষম্য বিরোধীর এই আন্দোলনে একদম বৈষম্যে উঠে দেওয়া উচিত। ধন্যবাদ। আমাদের দাবি হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আন্তর্জাতিক বিশ্বের 162টির দেশে, অধিক দেশে 35-এর উপরে, 40-45ই বেশি, 40-45, 55, 59 এবং উন্নত বিশ্বগুলোতে কোনো বয়সসীমা নেই। আপনি অবসরের একদিন আগেও আপনি একদিন হলেও জব করতে পারবেন, তাদের সেই অধিকার রয়েছে। যদি আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, এখন বৈষম্য, আমরা নতুন বাংলাদেশ 24-এর বাংলাদেশ পেয়েছি বৈষম্য বিরোধী একটা গণ উত্থানের মাধ্যমে। এখন যদি বয়স বৈষম্যটা থাকে, বয়সের যে শৃঙ্খল শুধুমাত্র বাংলাদেশে আর পাকিস্তানে রয়েছে 30 করে, কিন্তু আমরা মনে করি, এবং পাকিস্তানেও এই যে করোনার পরে উদ্যোগ নেওয়া হয়েছে 38-40 এরকম হয়ে গেছে, এবং ভারতেও 38-40 হয়ে গেছে, এবং বিভিন্ন অঙ্গরাজ্যভেদে 45 আছে। পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা 45, ইন্দোনেশিয়া 45, দক্ষিণ এশিয়ার রোল মডেল মালয়েশিয়াতে 55 বছর পর্যন্ত। আমরা যে মিডল ইস্টে যাই, সৌদি আরব সহ বাহরাইন, কাতার, সব দেশগুলোতে 55 উপরে। তো আমরা চাচ্ছি যদি সুযোগ না থাকে, আমরা এখান থেকে জনশক্তি রপ্তানি করে তাদের কাছে যাই চাকরি করার জন্য। যদি তাদের নিয়োগ বিধিতে না থাকতো, আমরা কিন্তু সেখানে ঢুকতে পারতাম না। তাহলে আমাদের বোঝা উচিত, আমাদের এখানে আমরা যদি উন্নয়ন হয়, আমরা যদি বিদেশে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে যদি সেই মেধা, শ্রম, দক্ষতা, এবং বিদেশেও ধরেন একজন 5 বছর চাকরি করছে, 10 বছর চাকরি করছে, সে যদি তার দক্ষতা নিয়ে এসে বাংলাদেশের মাটিতে ওই সেক্টরে যদি জবে ঢুকতে পারে, আমরা তাহলে কিন্তু এই ব্যাপক একটা সুবিধা পাবো, যেটা বাংলাদেশের উন্নয়নের কাজে লাগবে। তো আমরা চাই আসলে বয়সের শৃঙ্খল মুক্ত হইতে, আসলে বয়সের বাধা মুক্ত হয়ে যাক, উন্মুক্ত হয়ে যাক, সেটাই আসলে এখানে ম্যাক্সিমাম সবার চাওয়া। কিন্তু যেহেতু আমরা আগে থেকে 2012 সাল থেকে 35-এর আন্দোলন করে আসছি, 35-এর নামটা একটু ব্র্যান্ড হয়ে গেছে, আমাদের প্রচারের জন্য আমরা রাখছি যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম 35, আমরা এখানে ডেডলাইন দিয়ে দিচ্ছি। কিন্তু শর্ত সাপেক্ষে উন্মুক্ত, সেটা হতে পারে 40-45, আরো উপরে। আমরা এটা চাচ্ছি। যেহেতু দীর্ঘ 15-16 বছর ধরে আমাদের আন্দোলন, তো 2012 সালের 31 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ খান উনি নিজে প্রস্তাব করেছিলেন সেই সময়, কিন্তু যেহেতু হয় নাই, এই স্বৈরাচার সরকার আমাদেরকে দেয় নাই, দীর্ঘ 15-16 বছর ধরে দমন, নিপীড়ন, গ্রেফতার, নির্যাতন আমাদেরকেও করছে। এই শাহবাগে আমি গ্রেফতার হয়েছি কয়েকবার, এই থানায় আটক ছিলাম, মামলা শিকার হয়েছি আমরা, কিন্তু আমাদেরকে এই দাবিটি মেনে নেয় নাই। বিভিন্ন সময় আশ্বাস প্রশ্বাস দিচ্ছে, জাতীয় সংসদে 4 বার সুপারিশ প্রাপ্ত হয়েছে এই দাবি, কিন্তু কণ্ঠভোটে এই লেজুর ভিত্তিক 5-8টা দালালেরা কণ্ঠভোটে না করে দিয়েছে। এজন্য আমরা তাদেরকে বয়কট করেছি।
এবং এই গণবৈষম্যের এই যে অভ্যুত্থানে আমরা বেশ অনেক জায়গায় আমরা সম্মুখ সারি থেকে নেতৃত্বে ছিলাম। আমরা এই অভ্যুত্থানে শরিক ছিলাম, আমরা গুলি খেয়েছি, আমাদের বাইক বুলেট প্রাপ্ত হয়েছে, জিগাতলায় অনেকের মাথা ফেটেছে, বিভিন্ন ভাবে আহত হয়েছে। কাজে এই বৈষম্য বিরোধী এই সরকার জনবান্ধব, ছাত্র বান্ধব সরকার, এই ছাত্র বান্ধব সরকার আমাদেরকে অবশ্যই এটা বাস্তবায়ন করবে। আমরা কিছুটা আশ্বাস পেয়েছি উপর থেকে, আর বাকিরা যেন আমাদেরকে দিয়ে দেয় এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা পর্যন্ত আমাদের একটা আলটিমেটাম ছিল যে 5টার মধ্যে একটা টিম, উপদেষ্টা পরিষদের টিম আসার কথা ছিল, এখনো আমরা দেখতেছি না। যদি আমাদের সাথে যৌক্তিকভাবে আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা না করা হয় বা আমাদেরকে একটা আশ্বাস প্রশ্বাস বা প্রজ্ঞাপন না দেওয়া হয়, আমরা রাজপথ ছাড়বো না। আমরা আবার এর চাইতেও কঠোর ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের হবে। আমরা দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। দর্শক, শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং তাদের একটাই দাবি, বয়স নয়, মেধাই হোক যোগ্যতার ভিত্তি। এই দাবি নিয়ে তারা সরকারি চাকরিতে ন্যূনতম বয়স 35 চাচ্ছে এবং সরকারি আবেদন করে তারা। এবং তাদের কথা হচ্ছে যে বিশ্ব যেমন হয় এবং বিশ্বে যেরকম হয় সেরকমই হয়। উন্নত রাষ্ট্রগুলো, যেমন আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও চাকরির সর্বসীমা বয়স 39 এবং পাকিস্তানে 38 প্রস্তাবিত এবং শ্রীলঙ্কায় 40। সেই হিসেবে তারা তাদের বয়স 40 চেয়েছেন, আমরা সেই দেখতে পাচ্ছি। ভাইয়া, আমাদের এক দফা এক দাবি, আমরা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাভাবে আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি এবং আমরা জানি আমাদের এই মতামতটা, আমাদের এই জায়গাটা, এই যে আমরা যার জন্য আজকে আমরা মাঠে নেমেছি এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যাবেন এবং আপনাদের মাধ্যমে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আর্জি করব, আপনাদের মাধ্যমেই যাতে তার কাছে যায়। আমরা তার সন্তানগুলো, আমাদের জীবন থেকে যেই জিনিসটা চলে গেছে, যে 3 বছর চলে গেছে, আজকে যদি আমি 30-এর কোঠায় দাঁড়াই, আজকে আমি সরকারি চাকরি কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারছি না। আপনি যদি ব্যাংকের জায়গায় চিন্তা করেন, ব্যাংকের জায়গাতেও 30 বেঁধে দিয়েছে। অতএব একটা মানুষ কিন্তু আপনি বয়সের জায়গায় বেঁধে দিতে পারবেন না। তার কোনো ক্যারিয়ার, কোনো জায়গা থেকে, কোনো সার্টিফিকেট তুলনা করেন, আপনি যে জায়গায় বলেন এক্সপিরিয়েন্সের জায়গায় তুলনা করেন, কোনো জায়গা থেকে কিন্তু আপনি ফেলতে পারবেন না। কিন্তু একটা জায়গায় আপনি বেঁধে দিয়েছেন, সেটা হচ্ছে বয়সের জায়গা। অর্থাৎ আমাদের যখন বয়সের জায়গাটা চলে আসছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা আমরা কিছুই করতে পারছি না, আমাদের হাত পা বেঁধে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনি দেশের অন্যান্য জায়গা চিন্তা করেন ভাই, আপনি দেশের ভারতের চিন্তা করেন, আমেরিকা চিন্তা করেন, অন্যান্য কান্ট্রি চিন্তা করেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু বয়সের এই 30-এর ফ্রেম বেঁধে দেয়নি। 40 বলেন, 50 বলেন, তারা কিন্তু সরকারি চাকরি পাচ্ছে। আমরা সাধারণত কোনো কোম্পানিতেও যদি আজকে পার্মানেন্ট চাকরির জন্য যাই, সেখানে 30-এর পরে আমরা ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য। এবং বিগত 10 বছর 12 বছর ধরে আমরা এই কথাটাই, এই বার্তাটাই পৌঁছানোর চেষ্টা করছি। হয়তো আমরা সুফল ভোগ করে যেতে হোক, আমাদের পরবর্তী প্রজন্মে যাতে এই সাফারটা না করতে হয়, সেই জন্যই আজকে আমরা রাজপথে আসছি। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে চারিদিকে বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে সারাদিন ধরে সবার কাপড় কিন্তু শুকিয়ে গেছে এবং সকাল থেকে সবাই শান্তিপূর্ণভাবে এখানে আমরা মাঠে আছি। এবং শুধুমাত্র ঢাকাতে না, আমাদের 64টা ডিস্ট্রিক্ট থেকে এখানে সবাই এসছেন এবং সবাই শান্তিপূর্ণভাবে আমরা মাঠে আছি এবং আমরা চাই আমাদের দফা এক দাবি একভাবেই আমরা পালন করতে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ। আপনাদের সাথে থাকবেন, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। সাথে কথা আমি একটা অ্যাড করতে চাই, যেটা আপনারা জানাবেন। বিষয় হচ্ছে ভাইয়া, আপনারা যারা এখানে আসছেন, ঠিক আছে ভাইয়া, আমরা এখানে যারা সবাই আসছি, আমরা কিন্তু চাকরি দেওয়া দিবে আমাদের এরকমটার জন্য আসি নাই। আমরা জাস্ট একটা আবেদন যেন করতে পারি। আমাদের সিনিয়র ভাইরা 2012 সাল থেকে, মানে প্রায় 12 বছর ধরে এটা চলে আসতেছে। আমরা চাচ্ছি যে আমরা যেন আবেদনটুকু করতে পারি। আমরা এতটুকুই তো চাচ্ছি। আজকে দেখেন সকাল থেকে আমরা আছি, শুধুমাত্র যে এখন মনে করেন যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে আমরা আজকে চলে আসলাম আন্দোলন করতেছি, তেমনটাও কিন্তু না। আমরা কিন্তু ধরে যে মে মাসের 11 তারিখ এই গত সরকার গভর্নমেন্ট যে ছিল, তখনও কিন্তু আমরা আসছিলাম।
বিষয় হচ্ছে আমাদের দাবি শুধু এতটুকুই যে আমরা আবেদন করব, আমরা শুধু একটা পরীক্ষায় বসতে চাই, এতটুকু দিলেই কিন্তু আমাদের জন্য ভালো হবে। আর একটা পয়েন্ট হচ্ছে আমার যেটা আমি বলতে চাই, ধরেন আমি একটা দারিদ্র গরিব ঘরের ছেলে, আমার যদি 25 বা 27 আমি যদি বেরোই, 35 পর্যন্ত যদি হয়, আমি 3 বছরে যদি অন্য কোথাও জব করার পরে মনে হয়েছে যে না আমি গভর্নমেন্টের জন্য চেষ্টা করবো, আমার বাবা মা চাচ্ছে, কিন্তু আমি 25-এর পরে বের হয়ে বা 27-এর পরে বের হয়ে আমি এক কোম্পানিতে জব করলাম, জব করার পরে 2-3 বছর আমার পরিবারটাকে একটু প্রতিষ্ঠিত করার পরে আমি সরকারি চাকরি, এটা কি আমি পারি না? এটা কি আমার মানে আমার কি আমি করতে পারবো না? আমার এটাই প্রশ্ন যে আমি 30-এর পরে ইনভ্যালিড, এটাই আমার প্রশ্ন। আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, অথবা 30-এর পরে আমি কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবো না। জাস্টিস, এটা কি আপনি মনে করেন জাস্টিস? আমি ফেইলার, আমি 30-এর পরে কি আমার দ্বারা কিছুই হবে না? দেশ কি কোনো কিছুই পাবে না আমার দ্বারা? আমাকে কেন 30-এর বেঁধে দেওয়া হবে? কেন আমি আমরা আলোচনা চাই, সুস্থ সমাধান চাই, আমরা আপনাদের মাধ্যমে চাই। আমাদের স্যার হেল্পফুল, আমি জানি আমরা সবাই এখানে তার সন্তান তুল্য। আমরা আবেদন জানাই আমাদের যাতে এক দাবি এক দফা আমাদের 35 করে দেন, আমাদের রেস্ট্রিক্টেড করে দিয়েন না, আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েন না। আমরা আবেদন করতে চাই, আমরা কিছুতে অ্যাপ্লাই করতে চাই, আমাদের জীবন তো থেমে থাকে না। আপনি চিন্তা করেন 30-এ কি আমাদের জীবন শেষ হয়ে গেছে? আমরা কি কোনো কিছু করতে পারবো না? আমরা তো মাত্র শুরু করেছি। আপনারা তরুণ প্রজন্মকে যদি দাবিয়ে রাখেন তাহলে দেশটা কিভাবে চলবে? আজকে যারা উপদেষ্টা পদে আছেন তারাও কিন্তু তরুণ সমাজ থেকে উঠে আসছে, তারাও কিন্তু উপদেষ্টা পদে আছে। তাহলে আমরা দেশটাকে যদি সেই জায়গায় পৌঁছতে পারে, আমরা কেন 30-এর কোথায় আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে? কেন আমাদের ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে? আপনি 30 মানে হচ্ছে ব্ল্যাক লিস্টেড। আপনি কোন আজকে ভারতে যদি চিন্তা করেন, আমেরিকা যদি চিন্তা করেন, কানাডা যদি চিন্তা করেন, আপনি যদি কোনো ভিসায় ব্ল্যাক লিস্টেড করে দেয়, লাল কালি পড়ে, সে কিন্তু কোনো কান্ট্রিতে যেতে পারবে না। আজকে 30-এর কোঠায় বেঁধে দেওয়া মানে হচ্ছে আমাদের ব্ল্যাক লিস্টেড করে দেওয়া, মানে আমরা কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবো না। আমরা সাধারণ জনগণ, আমরা কেন ব্ল্যাক লিস্টেডে থাকবো? কেন আমরা এই জায়গা থেকে আমরা তুলতে পারবো না? আমাদের এটাই জানানোর দাবি, আমাদের এটাই চাওয়া। সরকার আজকে মেনে নেবে কিনা? আমরা আশাবাদী, যদি সে নাম মেনে নেয় আমরা অবশ্যই এখানেই থাকবো, রাজপথ আমরা ছাড়বো। আমরা তো অযোগ্য, আমরা সারা রাত এখানেই অনশন করবো। একটা না, আমরা কিন্তু সকাল থেকে খাইনি, পানি ছাড়া কিন্তু এখানে যারা দেখবেন তারা কিন্তু খাইনি। অর্থাৎ একটা না, কিন্তু আমরা এখানেই বসে আছি। হয়তো এখানে দেখবেন, পিছনে দেখবেন, ঘুরে ঘুরে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে আছি, আমরা কিন্তু পয়েন্ট ছাড়ছি না। এই 12 বছর আপনাদের এই আন্দোলন চলে আসছে, এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট 15 বছর শাসন করে গেল, কিন্তু এর মধ্যেও আপনাদের এই দাবি, যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমরা মনে করি আমরা স্বাধীন। আপনি দেখেছেন কয়েকদিন আগে আমরা নতুন ভাবে আমাদের মত প্রকাশের সুযোগ পেয়েছি। সবাই যদি সেটা স্বাধীনতা বলেন তাহলে স্বাধীনতা, যদি বলেন মত প্রকাশের জায়গা তাহলে মত প্রকাশের জায়গা, দৃষ্টিভঙ্গি বদলানোর জায়গা, তাহলে আমরা মনে করবো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর এটাই একটা সময়, এটাই সুযোগ। কারণ এর আগে আমরা কখনো কিন্তু আমাদের কথা বা প্রতিবাদ করার ভাষা আমরা কিন্তু দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগের থেকে, এবং এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি, সরকারি চাকরির আবেদন বয়সসীমা সর্বনিম্ন 35 বছর হোক। আমরা দেখতে পাচ্ছি তাদের সকাল থেকে এই বৃষ্টি উপেক্ষা করে তারা দাঁড়িয়ে আছে এই শাহবাগে, এবং প্রতিটি আন্দোলনকে ঘিরে এই শাহবাগ। হঠাৎ করে শাহবাগ আসায় সারা ঢাকা শহরে জ্যামজটের সৃষ্টি হয়েছে। তবুও তাদের কথা, তাদের দাবি মানতে হবে, এবং তাদের বয়স নয়, মেধার যাচাইয়ের মাধ্যমে তাদের আবেদন পূরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই শাহবাগ চত্বরে হচ্ছে বয়স সীমার আন্দোলন। দর্শক, আপনারা কমেন্ট করে জানান আসলে তাদের দাবিটি কতটা যৌক্তিক, এবং আপনাদের মতামতের মাধ্যমে আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। আপনারা কমেন্ট করে জানান যে তাদের মতামত। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে হয়তো কোনো এক প্রজ্ঞাপন জারি হতে পারে, এবং তারা সেই প্রজ্ঞাপন নিয়ে তারা অপেক্ষা করছেন।
দর্শক, তারা প্রজ্ঞাপনের জন্য মাঠে নেমেছেন এবং আজকে তাদের দাবি মেনে নিতে হবে এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে চাকরির সর্বনিম্ন বয়সসীমা 35 তাদের দাবি। বয়স নয়, মেধার যুক্তিতে নিয়োগ চাই। আসলে আমরা যতদূর জানি উন্নত রাষ্ট্রগুলোতে চাকরির কোনো বয়সসীমা নেই এবং তারা যে কোনো বয়সে চাকরির আবেদন করতে পারে। তাদের একটাই যৌক্তিক দাবি আমি মনে করছি এবং এই দাবি নিয়ে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করছি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদন বয়সসীমা ন্যূনতম 35 চাই। মহান সমাবেশ ডেকেছে এই চাকরি আবেদন সীমা শিক্ষার্থীরা সমন্বয় পরিষদ। আপনারা কি মনে করেন তাদের এই আবেদনটি যৌক্তিক? এবং যদি কমেন্ট করে জানান এবং আপনাদের মূল্যবান কমেন্টটি শেয়ার করুন। আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা থেকেই এই শাহবাগে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা অবস্থান নিয়েছেন এবং শাহবাগের চতুর গেট আপাতত বন্ধ আছে এবং তাদের সমর্থক ঘিরে সকল তারা দাবি করছে যে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এসেছে তাদের এই আন্দোলনকে সফল করতে। আপনার একটা ইন্টারভিউ নেব। আমাদের সাথে সংযুক্ত আছেন রাহিদ রনি, তিনি একজন বিশ্লেষক। তার কাছে একটাই প্রশ্ন, এই যে ছাত্ররা বয়স সীমা 35 চাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি তো চাই বয়স সীমা 40 হোক, কারণ আমার 37 চলে, তো আমিও যেন অ্যাপ্লাই করতে পারি এবং 40 পর্যন্ত বয়স সীমা করা হোক। তারা 5 বছর কমিয়ে বলেছে, মেধার ভিত্তিতে আসলে চাকরির বয়স সীমা থাকুক। এটা আমি সত্যিকার অর্থে চাই যে বয়স সীমা হোক 40 এবং আমি যেন অ্যাপ্লাই করতে পারি। 40 কেন? আমি তো একবার বয়স সীমা যেমন আমেরিকায় কিন্তু কোনো চাকরির বয়সসীমা নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কোথাও কোথাও 35 এবং কোথাও কোথাও 40। সেক্ষেত্রে আপনার না, মানুষের তো কর্মক্ষমতা থাকে। আমি 30 বছর বয়সে যেটা পারতাম 37 এসে একটু কষ্ট হয়। তো আমার বিশ্বাস যে যারা 35-এর জন্য যৌক্তিক দাবি করছে, এটা একেবারে যৌক্তিক। আমি শুরু থেকেই এটা সমর্থন করি
এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, ওরাও তো আসলে এটাই চায়। তো তাহলে কেন হবে না? এখন আমি শুধু ভয় পাচ্ছি এদেরকে না হয় ছাত্রলীগ বলা হয়, এইটা যেন বলা না হয়। না, এটা আমি বিশ্বাস করি না। যারা আছে একেবারে সাধারণ চাকরি প্রত্যাশীরা আছে। তো আমি শুধু এটুকু বলবো, কেউ যেন কোনো দলের ট্যাগ না দিয়ে এদেরকে সরিয়ে না ফেলে। এখান থেকে সরিয়ে ফেলা মানে হচ্ছে পরবর্তীতে আর সুযোগ না দেওয়া, পরবর্তীতে এটাকে ধামাচাপা দেওয়া। নাহিদ আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল। আমি এই দুজনের প্রতি মানে আশাবাদী যে এরা দুজন কথা শুনবে বা ব্যাপারটা নিয়ে চেষ্টা করবে। চেষ্টা তো অনেকেই করছে, কত বছর ধরে করছে, 15.5 বছর 16 বছরে পায় নাই ওরা। আপনাকে জানিয়ে রাখি যে 2012 সাল থেকে কিছু শিক্ষার্থীরা তারা 35 সর্বনিম্ন করার দাবিতে রাজপথে জড়ো হয়েছিল। আজ 12 বছর পরেও তাদের দাবিটি কোনো সরকার মেনে নেয়নি। এই সরকার কি মেনে নিবে? ভাই, আমি সরকারি একটা মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি। আমার পড়ালেখা শেষ করতে 8-9 বছর লাগছে, মাস্টার্স করতে আমার নিজেরই 8-9 বছর লাগছে। আর আমি একেবারে গরিব ঘরের সন্তান। তো আমার কি চেষ্টা থাকে, আমি টিউশনি করব, কোনো পার্ট টাইম জব করব। তো এইটা করতে করতে আমার সময় চলে গেছে। পড়ালেখার জন্য একটা আলাদা প্রিপারেশন দরকার হয়। আর সেইখানে যদি 30 বছর পর্যন্ত বলেই দেয়, তারপর আবার কোটা ছিল, তো এরা প্রপারলি বঞ্চিত ছিল। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মত, আমি একজন বিশ্লেষক বলেন বা সাংবাদিক বলেন, সেই হিসেবে বলতে পারি এরা বঞ্চিত ছিল। তবে 35 করা হোক, আর আমার দাবি 40 করা হোক অন্তত। কারণ বাইরেই বলে, আমেরিকাতে বলে বা বিদেশেই বলে, লাইফ বিগিনস আফটার 40। 40-এর পরে নাকি জীবন আরো শুরু হয়। তো আমরা কেন থেমে যাব এই 35 বা 40-এ? আর শর্ত সাপেক্ষে কোনো বয়সই থাকুক না। এখন দেখেন, কোনো একটা প্রতিষ্ঠানে সিকিউরিটি ইনচার্জ হিসেবে আপনি অবশ্যই আর্মি পার্সনকে রাখেন। তো তার তো আপনি বয়স দেখেন না, দেখেন যে সে শৃঙ্খল কিনা, সে ডিসিপ্লিন মানে কিনা, সে একটা ভালো লাইফ লিড করে আসছেন কিনা। তো আমি এটা বিশ্বাস করি 35-30-এ আটকে রাখা এটা একটা কোটা, আর 35-এ বা 40-এ এটা করা হোক। আমি একটু বলতে চাই, এখানে দেখেন একটা ছাত্র তার গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করতে করতে প্রায় 25-26 কারো 27 বছর হয়ে যায়। কারণ গ্রামে আমরা দেরি করে লেখাপড়া করি, বাবা মা পড়াশোনার প্রতি উদাসীন। তারপরেও যারা আমরা ওই গন্ডিটা পার হয়ে, কারণ সবাই তো আর শিক্ষিত হইতে পারে না, ওইখান থেকে যারা স্ট্রাগল করে আসে, এরা কিন্তু অনেক স্ট্রাগলার, অনেকে স্ট্রাগল করে আসে এখানে। তো এই স্ট্রাগল করে আসার পরে যখন 27 বছর বয়সে সে যখন বের হয়, গ্রাজুয়েশন কমপ্লিট করে, হাতে কয় বছর পায়? মাত্র 3 বছর। এই 3 বছরে কিন্তু প্রপার প্রিপারেশন নিয়ে, এবং এখানে প্রশ্ন ফাঁস হয়, চাকরির প্রশ্ন ফাঁস হয়, ভালো নাম্বার পেয়েও কিন্তু আমরা মেধাবীরা জব পাচ্ছি না। তাইলে এখানে আমাদের কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে অনেকেই আছে যারা মেন্টালি উইক, অনেক ভালো রেজাল্ট করছে, এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, ইন্টারে জিপিএ 5 পেয়েছে, এখানে একটা ভালো সিজিপিএ হয়েছে, কিন্তু তার একটা 30 বছরের ভিতরে একটা ভালো গভর্নমেন্ট জব হলো না, অথবা ভালো একটা জব হলো না, সে কিন্তু মেন্টালি ভেঙে পড়ে। আমরা দেখছি সুইসাইডও করে, আপনারা এটা জানেন, মিডিয়ায় অনেকবার খবর এসেছে। এলে যারা এই যে অনেকেই আছে যারা ভার্সিটি থেকে পাশ করার পরে জব পেল না, তারা কিন্তু গ্রামে মুখ দেখাতে পারে না। আমি দেখছি ব্যক্তিগতভাবে অনেক ভাই আছে যারা হচ্ছে মানে গ্রামে যায় না বছরের পর বছর। কেন? মানুষ তাদেরকে প্রথমে গেলে জিজ্ঞেস করে জব হয়েছে তোমার, মানে তার সে ফিজিক্যালি ফিট আছে কিনা, কিংবা তার সে কেমন আছে এটা না জিজ্ঞেস করে, প্রথমে জিজ্ঞেস করে যে তোমার কি একটা জব হয়েছে কিনা, তুমি কি বিয়ে শাদী করছো কিনা। মানে এটা কিন্তু একটা কি, মানে তার জন্য ধরেন বুকে ছুরি ঢুকায় দেওয়ার চাইতেও বেশি কষ্টকর। মানে যে এটা ফিল করে সে বুঝে। তো এখানে যদি 35 বছর হয়, 40 বছর হয়, অথবা যদি বয়স নাই থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্ট 3 বছরে যে একটা তাড়াহুড়া করে জব নেওয়ার যে একটা সিস্টেম ছিল, সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে। সে হয়তো বিজনেস করতে পারে, ওইখানে যদি ফ্লপও করে একটা সময় সে কিন্তু জবে ঢুকতে পারবে। কিন্তু এইখানে জবে ঢুকার জন্য দেখেন যে পারাপারি, সবার মুখে কিন্তু জব, একটা জব চাই, একটা জব চাই। উদ্যোক্তা হওয়া তো দূরের কথা, আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে উদ্যোক্তা হওয়া তো মানে খুবই অসম্ভব একটা বিষয়। কারণ কিছুদিন পর পরই এই টেস্ট সেই টেস্ট দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেজন্য আমি বলবো যে মানে আমাদের সরকার এটা আমার ভাইয়ের রক্তের বিনিময়ে
আমরা এই স্বাধীনতা অর্জন করছি। এটা জোকসের বিষয় না, এটা হাসিনা না, এটা খালেদাও না, এটা আমরা বসাইছি। আমরা যেমন বসাইতে পারি, আমরা কিন্তু তেমন টাইনা নামাইতেও পারি। কথা লাউড এন্ড ক্লিয়ার। আমরা যেমন বসাইতে পারি, আমরাও টাইনা নামাইতে পারি। আমরা আজকে দেখতেছি আমাদের সরকার যদি আমাদের কথা না বুঝে তাহলে বুঝবো এটাও পেছিবা। তখন আমরা কিন্তু দাবি আদায়ের জন্য আরো কঠোর থেকে কঠোরতর হব। অবশ্যই আমরা অহিংস আন্দোলন করব, আমরা সহিংসতার ভিতরে যাব না, কিন্তু আমরা কিন্তু এই আন্দোলন কন্টিনিউ করব। আমি চাই আমার কোনো ভাইয়ের, আমার কোনো বোনের অথবা সাধারণ জনগণের যেন কোনো ক্ষয়ক্ষতি না হোক, কোনো ধরনের কোন রকমের অসহযোগিতামূলক, যেমন এই যে আজকে আমরা এই আন্দোলন করার ফলে কিন্তু অনেক মানুষের যাতায়াতে বিঘ্ন করতেছে। হ্যাঁ, তাদের বিষয়টাও দেখতে হবে। আপনি গভর্নমেন্টে বসছেন কেন? আপনার জনগণের সমস্যা দেখার জন্য। আপনি কি সংস্কার করবেন? আপনার চোখে হাত দিয়ে দেখাই দিচ্ছি, এটা সংস্কার করুন, এইটা আপনার সংস্কার করতে হবে। আমরা চোখে হাত দিয়ে দেখাই দিচ্ছি। এখানে দেখতেছেন কত মানুষ, বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আপনার বিদ্যুৎ চমকাইছে, তারপরেও কিন্তু এখান থেকে কেউ যায় না। তার মানে সবাই এটা চায় যে আমাদের এটা দেওয়া হোক। আপনি জিজ্ঞেস করেন, জরিপ করেন, যদি না চাই তাহলে তারপরে আমাদেরকে বলেন। তার মানে আমরা সবার প্রতিনিধিত্ব করতেছি, সকল ছাত্র জনতার প্রতিনিধিত্ব করতেছি। আমাদের দেশে আজকে অবস্থান আপনাদের কতদিন পর্যন্ত চলবে? যে আজকে মেনে না হয় আমরা লাগাতার আমরা ঘরে ফিরে যাব। আমরা দাবি আদায় করে নিয়েই ঘরে যাব। আমরা ঘরে ফিরে যাচ্ছি না, এটাই আমাদের স্ট্যান্ড, লাউড এন্ড ক্লিয়ার। আমরা ঘরে যাচ্ছি না, আমরা শিক্ষার্থীরা ঘরে যাব না। আমরা আপনাদেরকে বসাইছি আমাদের প্রবলেম সলভ করার জন্য, আপনি প্রবলেম সলভ করবেন। এটা 5 মিনিটের ব্যাপার সলভ করার জন্য, শুধু মন মানসিকতা দরকার। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আমরা দেখতেছি, তবে আমরা কিন্তু বেশিক্ষণ এইভাবে করে দেখবো না। আমরা স্বৈরাচারের পতন ঘটাইছি, আবার যদি কোনো স্বৈরাচার গজায় তাকেও কিন্তু আমরা পতন করে দিই। আমরা ছাত্র জনতা মাঠে আছি। আমরা চাই কোন রকমের কারো কোনো ক্ষতিগ্রস্ত না হোক। সবাই আমরা বাংলাদেশের নাগরিক, সবাই আমার ভাই। আমার ডান হাত কাটলে যেমন রক্ত বেরোবে, আমি ব্যথা পাবো, বাম হাত কাটলেও কিন্তু আমার রক্ত বেরোবে, আমি ব্যথা পাবো। আজকে একটা পুলিশ আহত হইলেও আমার ভাই, একটা সেনাবাহিনীর সদস্য আমার ভাই, ছাত্র আমার ভাই, একটা সাংবাদিক সেও আমার ভাই। কারো যেন কোনো প্রকার ক্ষতি না হয়, কোন রকমের অরাজকতা আমরা দেখতে চাই না। আমরা অনেক দেখছি, আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা আর নষ্ট হইতে চাই না, সময় নষ্ট হইতে চাই না। আমাদের পড়ালেখা করা দরকার, আমাদের পড়ার টেবিলে যাওয়া দরকার, একটা ভালো চাকরি দরকার আমাদের ফ্যামিলিকে দেখাশোনা করার জন্য। তো আমার এই সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাই সরকারের কাছে যেন আজকের ভিতরেই একটা সমাধান দিয়ে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আসসালাম। দর্শক, সকাল 11 থেকে শুরু হওয়া এই আন্দোলন কিন্তু এখনো চলমান, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। শিক্ষার্থীরা বলছেন যে আজকে তারা দাবি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। তাদের যৌক্তিক দাবিটি তারা সফল করেই তারা ঘরে ফিরবেন। এবং এই সীমা 35 নিয়ে যত দর্শক, আমরা এক শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা আমাদের সহযোদ্ধা ভাই দুইজন সহ উপদেষ্টাকে বলতে চাই, ভাইয়া তোমরা যে কোঠা আন্দোলন করতে এসে সরকার হয়ে গেলা, আর আমরা কেন এইটুকু সুযোগ পাবো না? যেখানে আমরা 27 বছর আমাদের অনার্স মাস্টার শেষ করতে লাগে, 3 বছর আমরা পাইছি করোনা কাল, তাহলে আমরা 30 হয়ে গেল আমাদের। কেন আমাদের এই সুযোগটা তোমরা দিতে চাও না? তোমরা দুইজন সহ উপদেষ্টা আমাদের সহযোদ্ধা ভাই, যদি 35টাকে তোমরা আমাদেরকে যদি ভালোবাসতো, বৈষম্য যদি না থাকতো, আমরা যদি স্বাধীনই হইতাম, তাহলে আমাদের এতক্ষণ সকাল থেকে এতক্ষণ রাস্তায় থাকতে হতো না। আমরা কি করছি জানেন? আমি আজিমপুরে থাকি ভাইয়া, আমি 5 তারিখ সকাল 9টায় বের হয়েছি, 5 ঘন্টা পলাশীতে অবস্থান করছি। তার আগের দিন 4 তারিখে পুলিশের ধাওয়া খেয়ে পা ব্যথা হয়েছিল। ভাবছিলাম আজকের সকালটা যেন না হয়, আজকের সকাল হলে 20,000 লাশ পড়ে যাবে, কিন্তু আমি কেন যাব না? আমি গেলেও ধরাতে পারবো না, আমাকে রাস্তায় শুয়ে পড়তে হবে। তারপরে গেলাম, আমি একজন অন্যায়ের প্রতিবাদী, আমাকে যেতে হবে। আমি কেন এই রক্ত দেখবো? আমাকে আজকে স্বাধীন আনতে হবে, এই লং মার্চ 2 সফল করতেই হবে। গেলাম, কিন্তু আমাদের উপদেষ্টা ভাইয়েরা ঠিকই সেফটিনে ছিল। আমরা ছিলাম পলাশীতে আমাদের সামনে ছিল সেনাবাহিনী। শহীদ মিনারে আমাদেরকে ঢুকতে দেয়নি, শহীদ মিনারে পুলিশ বাহিনী দিয়ে ভরা। আমরা তখনও জানতাম না আমাদের
প্রধানমন্ত্রী স্বৈরাচার পদত্যাগ করবেন আমরা জানি না। আমাদের প্রতিনিয়ত গুলি খাওয়ার ভয়, পলাশির সব প্রান্তরে সবগুলো দোকান বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে ধাওয়া করলে আমি তো দৌড়াতে পারবো না, আমার পা ব্যথা, আমার শুয়ে পড়তে হবে। আর তখন আমরা একটু করে সাহস পেলাম যে আমাদের এয়ারপোর্ট দখল করছে, এয়ারপোর্ট ব্লক করা হয়েছে, আমাদের ছাত্র সমাজ শাহবাগ ব্লক করছে। আমরা এখন শাহবাগে যাব, শাহবাগে আসলাম, আমরা একটু দেখতে পাইলাম যে আমাদের একটু হলো বিজয় আসতেছে। আমরা আসলাম, আসার পরে তখনও কোনো সমন্বয়ক ভাইয়া ছিল না, যারা এখন দুইজন সরকার, আমরাই ছিলাম, আমরাই। কিন্তু তারা, আমি এখানেই দাঁড়িয়ে, হ্যাঁ এখানে দাঁড়িয়ে, তখন হাসনাত আব্দুল্লাহ ভাইয়া ঘুরে ঘুরে আসতেছিলেন, এতক্ষণ করেছিলেন, এতক্ষণ তারা সেফ জোনে ছিলেন। হ্যাঁ ভাইয়ারা, তোমরা সেফ জোনে থাকতেই পারো, কারণ তোমাদের প্রতিনিয়ত গ্রেফতার হওয়ার ভয়, তোমরা সেফ জোনে থাকবে। আমরাই বলেছি ভাইয়া তোমরা সেফ জোনে থাকো, তোমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমরা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা জীবন দিব, মরে যাব, তোমরা সেফ জোনে থাকো। কিন্তু আমরা তোমাদের ভালোটা চাইলে, তোমরা আন্দোলন করতে এসে যদি সরকার হতে পারো, গুঠা আন্দোলন করতে এসে আমরা কেন পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো না? যেখানে পশ্চিমা সব দেশে 40 অনুমুক্ত, আমাদের দেশে কেন এই বৈষম্য? হ্যাঁ বৈষম্য ছিল স্বৈরাচার সরকারের, কিন্তু এখন স্বাধীন দেশের স্বাধীন সরকার, আমাদের সরকার, কেন আমাদেরকে সরকার থেকে এই পর্যন্ত রাস্তায় থাকতে হলো? আমি একজন কৃষক পরিবারের সন্তান, আমি অলওয়েজ প্রধান ফার্স্ট গার্ল ছিল, কিন্তু আমি ভাইবা দিয়েছি প্রাইমারি, আমার হয় নাই, কোনো কারণে হয় নাই। কিন্তু আমার বয়স তো শেষ হয়ে গেছে, আমার বাবা মা আমার দিকে তাকিয়ে আছে, আমি চাইলেও পারতেছি না, বিয়ে করতে চাইলেও পারতেছি না, এই পথ থেকে সরে যাবে। আমি যখন টিকতেছি একটু করে কোনো চাকরি পরীক্ষা, তখন আমার বয়সটা শেষ হয়ে গেল। ভাইয়া, ঢাকা ভার্সিটি ভাইয়াদের বলবো, আমাদের সহযোদ্ধাদের বলবো, তোমরা 35 চাও না, আমরা জানি, আমরা 35-এর বিরুদ্ধে, কিন্তু তোমরা যখন ছিলে বিপদে, তোমরা প্রথম 20 দিন ভালো আন্দোলন, যেখানে কোনো লাঠিচার্জ হয়নি, শেষের দিকে যখন লাঠিচার্জ হয়েছে তখন তোমরা গেলে সেফ জোনে, তোমাদের হল বন্ধ হয়ে গেল, তোমরা চলে গেল। এই রাজনীতি, এই আন্দোলনের হালটা কে ধরলো? আমরাই ধরেছি। কেন তোমরা আমাদের কষ্টটা বুঝলে না ভাইয়া? প্রধান দুইজন সহ উপদেষ্টাকে বলতেছি, ভাইয়া সহযোদ্ধা, তোমরা আমাদের 35টা পূরণ করে দাও, কোনো বৈষম্য চাই না। এই স্বাধীন দেশে কেন এখন আমরা পরাধীন? তাহলে আমাদের হাতে কোনো আওয়াজে থাকতে হলো কেন? দর্শক, আজ সকাল 11টা থেকে অবস্থান নিয়েছে এই শাহবাগে সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটি দাবি, তারা চাকরির আবেদন বয়সসীমা 35 চায়। তাদের এই দাবি আজ প্রজ্ঞাপনের মাধ্যমে যায়, না হলে তারা কঠোর অবস্থানে যাবেন এবং তারা অবস্থান করবেন এখানে, এমনটি দাবি করেছেন। এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এদের দাঁড়িয়ে আছে এবং তাদের প্রজ্ঞাপন জারি আছে। দর্শক, আপনারা কমেন্ট করে জানান যে এই যৌক্তিক আন্দোলনটি, তাদের 35 আন্দোলনটি যৌক্তিক কিনা। দর্শক, আমি এখন লাইভটি শেষ করছি এবং আপনাদেরকে আবারও সংযুক্ত করব এই শাহবাগ থেকে, এবং ঘটনা পরিক্রমা কি হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।